নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকেই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আশা রাখছি যে বরাবরের মতোই আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। কদিন ধরেই মাথাটা একটু বেশ যন্ত্রণা করছে, তাই আজ ছোটো মেয়ে নিজে থেকেই বলল যে মা চলো মাথায় তোমার একটু তেল দিয়ে দিই। আসল কথা কি বলো তো, আমি না একদমই চুলে তেল ইউজ করি না বললেই চলে। হয়তো ওই মাসে 2বার কি 3বার, তাও হয়ে ওঠে না। মানে তেল নিয়ে আমি একদমই থাকতেই পারি না, তেল নিলেই যেন মনে হয় মাথা যন্ত্রণা করছে। তো যেদিন আর কি তেল দিই তা কিছু ঘন্টা রেখে আর কি তারপরেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিই। তো যখন মেয়ের কাছ থেকে এইসব যত্নগুলো পায় তখন বেশ কিন্তু সুন্দর, খুব ভালো লাগে। কারণ হচ্ছে দেখবে নিজে নিজে তেল নিলে সেই যে আরাম সেটা কিন্তু হয় না, যতটা না অন্য কেউ দিয়ে একটু ম্যাসাজ করে দিলে ভালো লাগে। তা সত্যি বলতে কি অনেকটাই আরাম লাগছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ শরীর খারাপ থাকলে দেখবে যে নিজে একটু যদি ফ্রেশ হয়ে গুছিয়ে রাখি নিজেকে তাহলে অনেকটাই মানে ভালো লাগে। তো যাই হোক, আজকে দেখো আকাশে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো এক মাথা তেল নিয়ে এখন আমি সংসারের কাজকর্ম শুরু করব। তো সকালবেলা বাসি কাপড়টাও এখনও ছাড়িনি, এই যে এখন এই যে চলে এসেছি সংসারের কাজে। তো আজকে ভাবলাম কি বলতো যে বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে দিই। তাই দুটো ঘরেই বিছানার চাদরগুলো চেঞ্জ করব। কারণ হচ্ছে এই বর্ষা বাদলার দিনে এমন একটা স্যাঁতসেঁতে ওয়েদার থাকে, ঘন ঘনই যেন বেডশিটগুলো চেঞ্জ করতে হয়। আর বেডশিট চেঞ্জ করলে আমার জানি না কেন খুব ভালোও লাগে, আর ঘরগুলো দেখতে বেশ পরিপাটি মনে হয়। তো ছোটো মেয়ের যেহেতু স্কুলে পরীক্ষা চলছে, তাই ও আমার চুলে ভালো করে তেল দিয়ে আর ম্যাসাজ করে দিয়ে চলে গেছে স্নানে। তো স্নান সেরে ওর যা একটু টুকিটাকি পড়াশোনা আছে সেগুলো নিয়েই বসবে আর কি। তবে কি বলতো, এই যে সকালের দিকটা মানে এখন ঘড়িতে ওই প্রায় 10টা মতো বাজে। তো এই টাইমটা এখন আর কি সেভাবে পড়া ওর হয়েই ওঠে না। কারণ এখনকার বাচ্চা কাচ্চার এমন একটা অভ্যাস হয়ে গেছে জানো তো, রাত জাগে বেশি আর সকালে ঘুম থেকে উঠতেই চায় না। তো ডেকে ডেকে তুলতেও পারি না, ওর যেটা সুবিধা সেই মতোই আর কি ওদেরকে তুলতে হয়। আর এই যে দেখছো বামটা, এই যে অমৃতাঞ্জন, এটা আমার এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে জানো তো। মাথা যন্ত্রণা করলেই ওই কপালে ঘাড়ে দিয়ে বসে থাকি, আর ওই গন্ধটার যেন অনেকখানি আমার মনে হয় যন্ত্রণা কমে যায়। আর আমার মতো আমার বড় মেয়েরও সেম স্বভাব হয়েছে জানো, ওই অমৃতাঞ্জন নিয়ে বসে থাকে। কি বলবো, এই কদিন ধরে আমার বড় মেয়ের আর আমার কি যে মাথা যন্ত্রণা হচ্ছে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন হচ্ছে জানি না, হয়তো বা এই ওয়েদারের জন্য। আর সব থেকে বড় কথা কি বলতো, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম একদমই কমেনি। কেমন যেন একটা ভ্যাপসা ওয়েদার, চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার তখনই রোদ উঠছে, কিন্তু এত সাংঘাতিক গরম যে বলে বোঝানোর মতো না। এই যে কাজ করছি ঘেমে নিয়ে একসার হয়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা কি বলতো, এই যে চুলে তেল দিয়ে রেখেছি ওই জন্য যেন আমার আরোই বেশি গরম লাগছে। আর আজকে এতই কড়া রোদ্দুর উঠেছে, ঠিক যেন সেই এবার অবশ্য এখন রোদটা ভালোই উঠবে, কারণ বর্ষা প্রায় আর শেষের দিকে, ভাদ্র মাস আসতে চললো। কদিন ধরেই চারপাশে এত জোরে জোরে মাইক বাজছে, বিশেষ করে কি বলতো, কালকে যেহেতু 15ই আগস্ট ছিল সেই উপলক্ষে, তারপরে এই যে শ্রাবণ মাস উপলক্ষেও সব বাড়িতে বাড়িতে আর কি শিব পুজো হচ্ছে, সে এত জোরে মাইক বাজছে যে মানে মাথা যন্ত্রণার আরও মানে বেড়ে যাচ্ছে। এখন তো মাথা ব্যথাটা কিছুতেই পুরোপুরি কমছে না, কন্টিনিউ হয়েই যাচ্ছে। যতই একটু শান্তিতে থাকার চেষ্টা করি, চারপাশের এই বিকট শব্দের মধ্যে যেন মাথাটা আরও ভার হয়ে আসে। তো আমার মেয়ের ক্ষেত্রেও সেরকম জানো তো, এত সাউন্ড এত আওয়াজ আমরা একদমই নিতে পারি না। আর সব থেকে বড় কথা কি বলো তো, বাড়িতে পুজো হোক বা কোথাও অনুষ্ঠান হোক, উৎসব হোক, সেগুলো তো হবেই, কিন্তু তার জন্য তাই বলে সেই মাইকটা এত জোরে বাজানোর যে কি দরকার সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। যে আমার কোনো রকম কোনো সুবিধার জন্য পাশের মানুষের বা চারপাশের মানুষের যে অসুবিধা হবে, মানে সেটা যে কেন মানুষ বোঝে না সেটাই বুঝি না। কত কত বাড়িতে বয়স্ক মানুষ আছে, ছোট বাচ্চা আছে, অসুস্থ মানুষও আছে, সবারই তো একটু শান্তির প্রয়োজন হয়। এখনকার দিনে মনে হয় শব্দ দূষণটা সত্যিই অনেক বেড়ে গেছে। একটু শান্ত পরিবেশে বসে থাকা, নিজের মতো করে দুটো মুহূর্ত কাটানো যেন কঠিন হয়ে যাচ্ছে।
তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে বাড়িতে মানে দুজন কথাও বলা যাচ্ছে না, এত জোর সাউন্ড দিয়ে মাইক বাজাচ্ছে। মানে মানুষের মধ্যে সেই সভ্যতা ব্যাপারটাই যেন চলে গেছে, জানো তো। দিন দিন যত মানে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সমাজ তত অসভ্য বর্বর হয়ে যাচ্ছে, কি বলবো। এখনকার দিনে একটা ব্যাপার কি বলতো, মাঝে মাঝে সত্যিই খুব অদ্ভুত লাগে। চারপাশে যত জোরেই মাইক বাজুক, যতই শব্দ হোক, তুমি যদি একটু মুখ খুলে কথা বলো যে দাদা মাইকটা একটু আস্তে করা যায় না, তাহলেই আবার মনে হবে দোষটা বুঝি তোমারই। মানে যে যা খুশি করবে, যত জোরে খুশি মাইক বাজাবে, তাতে তোমার যতই অসুবিধা হোক, কিন্তু তুমি একটু শান্তির কথা বললেই তুমি খারাপ, প্রতিবাদ করলেই যেন একটা অন্যায় করে ফেললাম। আমি বলছি না যে অনুষ্ঠান হবে না, আনন্দ হবে না, অবশ্যই হবে। সবারই আনন্দ করার অধিকার আছে, কিন্তু আনন্দ করতে গিয়ে অন্য একজন মানুষের অসুবিধাটাও তো একটু ভাবা যায়, তাই না বলো? তো যাই হোক, এসব নিয়ে আর কথা বলে লাভ নেই, কারণ মানুষকে বলতে গেলেই তুমি মানে বদমাশ হয়ে যাবে, তুমিই খারাপ হয়ে যাবে। পারিপার্শ্বিক মানুষরাও কিন্তু তোমার পাশে যে দাঁড়াবে বা তারাও যে দুটো ন্যায্য কথা বলবে, সেটাও তখন কিন্তু আর বলবে না। আমার নিজেরই কদিন ধরে মাথাটা এতই যন্ত্রণা করছে এই প্রচণ্ড মাইকের শব্দের মধ্যে, সেটা আরোই বেড়ে যাচ্ছে। আজকে কি বলবো তোমাদের, সকাল 6টায় শুরু হয়েছে, সন্ধে মানে রাত গড়িয়ে 9:30 10টা বাজে, তখনও সমান তালে মাইক বেজে যাচ্ছে, জানো তো। তাই মাঝে মাঝে মনে হয় একটু সহানুভূতি আর একে অপরের অসুবিধাটাও বোঝার চেষ্টা করলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, বলতে যাওয়া মানেই হচ্ছে নিজেকে খারাপ পরিণত করা। আর এই মাইকের শব্দের কারণেই জানো তো, জানালা টানালা সব কিছু দেখো আজকে বন্ধ করে রেখে দিয়েছি। এই নিয়ে 3 দিন হলো, জানো তো। এই শিব পুজো চলছে, শ্রাবণ মাস আর কি, সব মানে ভক্তি যত আর কি মাসে বেড়ে, এই মাসে সব বেড়ে যায়। আর সব থেকে বড় কথা, কাউকে আমি ভক্তি নিয়ে হার্ট করতেও চাই না, কিন্তু কি বলো তো, মানে জোরে সাউন্ড দিলেই মনে হয় ভগবান আর কি সন্তুষ্ট হবে, আর অল্প সাউন্ড দিয়ে হয়তো ভগবানকে ডাকলে সন্তুষ্ট হবে না, এরকম একটা ব্যাপার। আরে ভাই, জীব সেবাতেই যে শিব সেবা, সেটাই মানুষ আজকাল ভুলে যায়। আমি সবসময়ই চেষ্টা করি যে নিজের কাজগুলো নিজের হাতেই করতে, কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই একা হাতে সংসারটাকে গুছিয়ে রাখতে। তবে জানি না আর কতদিন নিজে নিজে কাজ করতে পারবো। এখন মাঝে মাঝে মনে হয়, জানো তো, যে এবার একটা হেল্পিং হ্যান্ড মানে দরকার, আর যেন পেরে উঠছি না। তো সেই বিয়ে হয়ে থেকেই মানে কি বলবো, প্রথম থেকেই আমি নিজের সংসারের কাজগুলো নিজে নিজেই করি, কিন্তু এখন কোথাও যেন মনে হয় একটুখানি টায়ার্ডনেস এসে গেছে, এবার অন্তত একটা লোকের দরকার। কিন্তু তখনই ভাবি কি বলতো, কিভাবে কি কাজ করবে না করবে, সেগুলো আবার পছন্দ হবে কি না, সে আবার আর এক অশান্তি। সেই নিজের কাজ নিজে করে যেভাবে একটা শান্তি পাওয়া যায়, অন্যকে দিয়ে সেই কাজ করিয়ে কিন্তু ততটা শান্তি পাওয়া যায় না। কারণ কি বলতো, সে কোন টাইমে আসবে, কোন টাইমে তাকে কাজে রাখবো, সেটাই বুঝতে পারি না। আবার মাঝে মাঝে মনে হয় যে ঘর ঝাড় দেওয়া মোছার জন্য একজনকে রেখে দিই, কারণ এত বড় ফ্ল্যাটটা না, মোছা ঝাড় দেওয়া প্রচুর পরিমাণে আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। আর মেয়েদের এখন এতই বিজি শিডিউল হয়ে গেছে, পড়াশোনা, ওদেরকে দিয়ে মানে যে কাজ করাবো সেটাও কিন্তু মন চায় না, জানো তো। অনেক বাড়িতেই আছে দেখি, মেয়েরা বেশ হেল্প করে, কাজ করে, কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে হ্যাঁ, কাজ জানে সবই ঠিক আছে, কিন্তু ওদের দিয়ে বলবো একটু ঝাড় দিয়ে দে, বিশেষ করে ঘর মুছে দে বা বাসন মেজে দে, এই কাজগুলো যেন মেয়েদের দিয়ে করাতে মন চায় না। ওই হয়তো একটু জলের বোতলে জল ভরে দিল, বা একটু জামা কাপড় গুছিয়ে রাখলো, বা কোনো দিন হয়তো আমার একটু শরীরটা বেশি খারাপ, সেদিন একটু ওই সবজি টবজি একটু কেটে দিল। অবশ্য বড় মেয়ে রান্না টুকিটাকি ভালোই পারে, কোনো সময় আমাকে যদি অফিসিয়াল ওর বাবার কোনো কাজের জন্য আর কি অফিসে যেতে হয় বা কিছু, বা বাইরে যায় কোনো কাজের জন্য, সেদিনটা ও সামলে নেয়, বেশ টুকিটাকি রান্না ভালোই শিখে গেছে। তবু মা তো সেই কোথাও যেন মনে হয় যে মেয়ে কাজ করবে, এরকম একটা মানসিকতা হয়ে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যেই ভাবছি জানো, যে একজনকে কাজের লোক হিসাবে রেখে দেবো, আর যেন পেরে উঠছি না। আবার মাঝে মধ্যেই মনে হয় যে 3জন একা থাকি, লোক রাখবো, কোথায় কি বিপদ হয়ে যাবে তার ঠিক নেই। হয়তো যেদিন বাড়ি যাব ধরো, বা যখন বাড়ি যাওয়ার থাকবে, তখন সে তো জানবে যে বাড়িতে কেউ নেই। এখনকার যে দিনকাল, সেভাবে কাউকে আর বিশ্বাস করে ওঠাও মানে মুশকিল আর কি। আর সব থেকে বড় কথা, এখানে যেহেতু একটা অপরিচিত জায়গা, সেভাবে আমাদের সেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, বা আশেপাশের পরিবেশের মানুষজনকে সবাইকে চিনি, সেরকমটাও না। তো এখানে আমি এই বছর 3 আছি আর কি, তো সেই হিসাবে সেইভাবে কাউকে বিশ্বাসও করে উঠতে পারি না।
আগে যেমন কি বলতো আমাদের পুলিশ কোয়ার্টারে আমরা থাকতাম, সেখানে যেমন একটা সেফটি ব্যাপার ছিল, এখানে কিন্তু সেই সেফটিটা কোথাও হলেও মানে কিছুটা তো কম অবশ্যই, কারণ এটা পাবলিক প্লেস, এখানে কখন কি বিপদ ঘটে যায় তা বলা যায় না। তো সেই হিসাব করেই কাজের লোক মানে ভাবতেও রাখতেই পারি না। তো যাই হোক আর কি, নিজে যতদিন পারছি চালাচ্ছি, ততদিনই চলি। যখন এই মাঝে মধ্যেই শরীর খারাপ হয় তখন মনে হয় আর যেন পেরে উঠছি না। আর এমন স্বভাব হয়ে গেছে নিজের ঘর দোরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে রাখতে যে একটু এলোমেলো বা একটু অগোছালো রেখে দেব, সেটাও করে উঠতে পারি না। আজকে সকাল থেকেই বেশ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম আজ আর সুযোগটা হাতছাড়া করা যাবে না। সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। কয়েকদিন ধরে আবহাওয়াটা এমন যাচ্ছে যে রোদ দেখলেই মনে হয় আজকে যত জামা কাপড় আছে সব ধুয়ে ফেলি। সত্যি বলতে কি, সুন্দর রোদ দেখলে আমার আর লোভ সামলানো যায় না, মনে হয় এই তো পারফেক্ট সময়। তো সকালবেলা উঠে কি বলতো, বালিশগুলো একটুখানি রোদে দিয়েছিলাম জানো তো, কাপড়গুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব, কারণ রোদে শুকানোর মজাই আলাদা, তাই না? যতই হাওয়াতে শুকাক না কেন, জামা কাপড় রোদে শুকালে অনেক বেশি হাইজেনিকও থাকে আর অনেক বেশি ফ্রেশ লাগে। এখন মেশিনে কাপড়গুলো কাচতে থাক, আর এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো একটু গুছিয়ে নিই। রোদটাও যদি এভাবে থাকে তাহলে আজকে কাপড়গুলো বেশ সুন্দর করে শুকিয়ে যাবে। আবহাওয়া ভালো থাকলে দেখবে কাজ করতেও বেশ ভালো লাগে। তো মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে এখন চলে এসেছি ব্যালকনিতে, যেহেতু খুব সুন্দর রোদ উঠেছিল, তাই কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো সকালবেলাতে একদম মেলে দিয়েছিলাম। এগুলো এখন বেশ ফ্রেশ হয়ে গেছে, তাই এখন তুলে নিচ্ছি, কারণ মেশিনে কাচার পরেই বাকি জামার কাপড়গুলো সবই তো মেলতে হবে, তাই জায়গাটাকে খালি করে নিচ্ছি। আর এই যে দেখো গাছগুলো কি সুন্দর, আজকে না ফুলও ফুটেছে জানো। তো ব্যালকনিতে গাছগুলোর যত্ন করতে আমার ভীষণই ভালো লাগে, আর ভালো লাগুক বা খারাপ লাগুক এখন গাছের যত্ন আমাকেই করতে হয়, কারণ মেয়েরা সেভাবে গাছের যত্ন কিছুই বোঝে না। ওই যদি বলি একটু জল দিয়ে দে, তো সেটুকুই আর কি। তো তোমাদের দাদাভাই আর কি এই গাছগুলোর সব যত্ন করতো, ওর কাছ থেকেই যেটুকু যা শিখেছি যে গাছে কোন কি সার দিতে হয় বা কি করতে হয়, তো সেটুকু থেকেই আমি যেটুকু পারি সেটুকুই যত্ন করি। কারণ দেখবে সবুজে ছোঁয়া থাকলে ঘর বলো বা বাড়ি বা যে কোনো জায়গায়, সেই জায়গাটা আরোখানি সতেজ হয়ে যায়, আর মনটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। গাছেদের সঙ্গে যদি সময় কাটানো হয় তাহলে অনেক পজিটিভিটিও আসে আর মন অনেক বেশি ফ্রেশ লাগে। কারণ এই প্রকৃতি তোমাকে কোনো কিছু থেকেই আর কি কি বলবো, দুঃখ কষ্ট রিটার্ন কিছু দেবে না, সব সময়ই তোমাকে একদম সতেজতা দেবে আর মনে ফ্রেশনেস দেবে। তো যাই হোক, এই গাছগুলোর সঙ্গে আমার এখন অনেকখানি সময় কাটে, বেশ ভালো লাগে গাছগুলোর যত্ন করতে। আর মাঝে মধ্যে আমি কি করি বলো তো, ওই খৈল হয় সেটাই আর কি জলে ভিজিয়ে রাখি, দিয়ে 3-4 দিন পর সেই ভেজানো জলটায় আবার কিছুটা জল মিশিয়ে সার হিসেবে দিই আর কি। আর মাঝে মধ্যে এই যে পুরনো যেসব পাতা টাতাগুলো হয় বা পচে যায়, সেই পাতাগুলো ফেলে দিই, আর মাঝে মধ্যে টবের মাটিগুলো একটু করে কুড়ে দিই, যাতে আর কি অক্সিজেন চলাচল ভালো হতে পারে, গাছগুলোও মানে ঠিকঠাকভাবে উঠতে পারে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এই কমেন্টগুলোই আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেয়। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।